নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। নিখুঁত কাজকর্মের দিকে মহারাজের প্রখর দৃষ্টি ছিল, যদিও ভুল হলে বকাবকি করতেন না। তবে তাঁর নিত্য জীবনচর্চাই একটা চরম শিক্ষার বিষয় ছিল। তিনি বলতেন, ওইটুকুই আমার বিলাস। গামছা মেলা হবে টান টান, কোণের সঙ্গে কোণ মিলিয়ে। চাদর সমান করে পাতা হবে, কুঁচকে থাকবে না কোথাও। জুতো থাকবে পরিষ্কার, সুন্দর করে ঠিক জায়গায় সাজানো। মহারাজের মশারি টাঙানো হতো খাড়ায়, অনেক উঁচু হতো। ভিতরে বসার পরেও মাথার ওপর 2 হাত উঁচুতে মশারির চাল। বিছানা তুলতে গিয়ে আর একজন না ধরলে সে মশারি ভাঁজ করা মুশকিল। একদিন সুপ্রভাত মহারাজ কাছে পিঠে নেই। মহারাজের ঘরে মহারাজ সোফায় বসে আছেন। একজন মহারাজ বলছেন, আমি বিছানা তুলে মশারি ভাঁজ করছি একাই। নানা বুদ্ধি করে একমতে ঘাটতি পুষিয়ে নিখুঁত ভাঁজ করবার চেষ্টা করছি। ভূতেশানন্দজি মহারাজ সেটা বসে বসে লক্ষ্য করছিলেন। বললেন, ঠিক হলো না। তখন সেই মহারাজ রেগে গিয়ে বললেন, একা একা এর চেয়ে ভালো হয় না। তখন মহারাজ বললেন, তা একা একটু অসুবিধে বটে, তবে বেশ মনোপুত হলো না। কাপড় পাড়ে পাড়ে নিখুঁত মিলিয়ে ভাঁজ করতে হতো। মোজা পরানোর সময় মোজা আঙুলে গোড়ালিতে ঠিক ঠিক, কোথাও একটুও বাড়তি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হতো। পা মোছানোর সময় আঙুলের ফাঁকে পায়ের পাতায় কোথাও একটুও জল লেগে থাকবে না। জুতো পরতেন শু-হর্ন ব্যবহার করে। কেউ আঙুল দিয়ে গোড়ালি জুতোয় ঢোকাতে গেলে মহারাজ বিরক্ত হতেন। একবার রায়পুরে শু-হর্ন কোথায় রাখা হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানতে পেরে মহারাজ খুব বিরক্ত হলেন। এদিকে তিনি মন্দির থেকে ঠাকুর প্রণাম করে নামলে জুতো পরাতে হবে। তখন একজন মহারাজ কি করলেন, ছুটে গিয়ে রান্নাঘর থেকে একটি ছোট চ্যাপ্টা চামচ জোগাড় করে পকেটে রেখে দিলেন। মহারাজ মন্দিরে প্রণাম করে ফিরলে জুতো পরানোর সময় তাকে পিছন থেকে চামচের হাতল দিয়ে শু-হর্নের কাজটা সেরে ফেলা হলো। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন, কি দিয়ে করলে দেখি? দেখাতেই বললেন, যা হোক একটা বুদ্ধি বের করেছ দেখছি। তবে বিশেষ খুশি হলেন না, কারণ ওটার ব্যবহার এ কাজে তো হয় না। জব্বলপুরে একবার তাঁর জলখাবারের কাপ ডিশ ইত্যাদি তাঁর খাবার ঘরের বেসিনে রাখা আছে। তখনও ধোয়ার সময় হয়ে ওঠেনি। আশ্রমে তখন জলের কল ছিল না। তোলা জল একটি ছোট ড্রামে তুলে তার থেকে রবারের নল দিয়ে বেসিনের একটা কল লাগানো ছিল। একটি কাজ করে বাইরে থেকে এসে দেখা যাচ্ছে মহারাজ ঘরে নেই। তখন সেবক মহারাজ এদিক ওদিক তাকিয়ে দেখলেন ভূতেশানন্দজি মহারাজ বেসিনে মন দিয়ে কাপ ডিশ ধুচ্ছেন। তখন সেবক মহারাজ খুব ভয় পেলেন। মহারাজ বোধহয় ফেলে রাখা বাসন দেখে বিরক্ত হয়ে নিজেই ধুতে আরম্ভ করেছেন। ভয়ে ভয়ে সেবক মহারাজ বললেন, মহারাজ ভুল হয়ে গেছে, আমার আগেই ধোয়া উচিত ছিল, ছেড়ে দিন মহারাজ, আমি ধুয়ে নিচ্ছি। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ কোনো কথা না বলে ধুয়ে যেতেই লাগলেন।
সেবক মহারাজও অপরাধীর মতো দাঁড়িয়ে রইলেন। শেষ হলে তিনি বললেন, কেন দিলুম না জানো? তুমি আমার মতো অল্প জলে এতগুলো বাসন ধুতে পারতে না। বেচারারা হাতে করে ওপরের ড্রামে জল তুলছে, তাদের কত কষ্ট। সেবক মহারাজ সেই শুনে নির্বাক। কোথাও ফোঁটা ফোঁটা জল পড়ে নষ্ট হচ্ছে তা মহারাজ একদম দেখতে পারতেন না। অপচয় দেখলে কষ্ট পেতেন। যোধপুরে পূর্ত বিভাগের অধীনে থাকা ইংরেজ আমলের একটি বাংলোতে তখন মহারাজ উঠেছিলেন। বিরাট ঘর, বাথরুম ছাড়া সর্বত্র কার্পেট পাতা, লাগানো সাজসজ্জার ঘর, বিশাল বিশাল আয়না ইত্যাদি। বাথরুমে মহারাজ প্রথমবার গিয়ে দেখলেন একটা কল দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। বাংলোর কেয়ারটেকার বলল, খবর দিয়েছি, কল সারিয়ে দিয়ে যাবে। স্নানের সময় বলছেন, এটা কেউ বন্ধ করতে পারলে না। কেয়ারটেকারের কথা তাকে বলা হলো। মহারাজ খুব অস্বস্তিতে রয়েছেন দেখলাম। মহারাজের খাওয়ার সময় সেবক মহারাজ একটা কাঠের টুকরো কলমের মতো কেটে কলের মুখে ঢুকিয়ে খানিকটা কাপড় দিয়ে কষে বেঁধে দিলেন। জল পড়া বন্ধ হয়ে গেল। দুপুরে বিশ্রামের আগে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বাথরুমে এসে জল পড়া বন্ধ হয়েছে দেখে মহা খুশি। তখন সেবক মহারাজকে ডেকে বললেন, যাও, তোমাকে প্রমোশন দিয়ে দিলুম। একবার কাঁকুরগাছিতে দুদিন ধরে জল নেই, খুব অসুবিধে। পুকুরের জল পাম্প করে তুলতে হবে কিনা ভাবা হচ্ছে। বিকেলে প্রচণ্ড গরম। মহারাজের সঙ্গে পুকুরের চারপাশে বেড়াচ্ছি। জলের কথা উঠলে মহারাজ বললেন, খুব সরু হয়ে জল পড়ছিল, আমি তাতে কোনো রকমে গা ধুয়ে নিয়েছি। সেবক মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে বললেন। সেই শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বিরক্ত হয়ে বললেন, ব্যাস, নিজের কথাটি ভাবলে, এরপরে আরও প্রয়োজনে একজন যে জল পাবে না সে কথাটাও একবার ভাবলে না? সেবক মহারাজ অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। তবে মহারাজের বিরক্তি বেশিক্ষণ থাকত না। তার সে স্বাভাবিক স্নেহবৃত্তি তাকে কারোর ওপর রাগ বা বিরক্তি পুষে রাখতে দিত না। ফলে আমরাও নিজের অপরাধ ভুলে যেতাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা মহারাজের জীবনে ঘটেছিল সেগুলো শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।